গল্প সোপান বাঙালি গল্প প্রেমিকদের জন্য একটি আধুনিক মাধ্যম, যেখানে আপনি গল্প শুনতে পারবেন এবং শেয়ার করতে পারবেন আপনার প্রিয় বন্ধুদের সাথে। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন এখনই এবং লাইক দিন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। ধন্যবাদ সবাইকে। আসছে, সে আসছে, প্রতি মুহূর্তে গা ছমছম, পৃথিবীতে পলক কত পড়ে না রহস্য, চোখে একদম, জীবনে কত রোমাঞ্চ। আজ সে হারা আসছে, সে আসছে। আসছে, সে আসছে। রবিবার রাত 10টায় 91.9 ফ্রেন্ডস FM এ আসছে, সে আসছে, 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 সে সে আসছে। যে আসার সে তো আসবে। এসে গেছি আমি সতীনাথ, সকলের আগে এসে উপস্থিত হয়েছি। আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে। রবিবার রাত 10টা, এই তো সময় নিঃসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে। নিহার রঞ্জন গুপ্তের কাহিনী অবলম্বনে আজকের গল্প রক্তমুখী নীলা। ঘুম আজ আর আসবে না। হাত বাড়িয়ে সুইচটা টিপে মাথার কাছে টেবিল ল্যাম্পটা জেলে দিলাম। মৃদু ওই নীলাভ আলোয় ঘরটা যেন স্বপ্নাতুর হয়ে উঠল। নিস্তব্ধ নিঃসঙ্গ রাত্রি। কার্তিকের শেষ, কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরে বেশ ঠান্ডা পড়ে গেছে। পায়ের দিকের খোলা জানলাটা দিয়ে হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দে হিম ঝরছে, তারই আভাস মধ্যরাতের ঠান্ডা হাওয়ায়। অন্ধকারে আকাশের কোলে শূন্যে স্থির হয়ে আছে ইতস্তত কয়েকটি আকাশ প্রদীপের আলো। দূরে, আরো দূরে বিক্ষিপ্ত তারকার দল নৈশরাত্রির শিয়রে জাগে। ভেতরে আসতে পারি? চমকে উঠলাম। এত রাত্রে আবার কে ঘরের মধ্যে আসতে চায়? রক্তলোভী কোনো নিশাচর নয় তো? এই হিমেল রাতে রক্তের লোভে এসে হাজির হয়েছে। কে? দরজাটা একটিবার খুলুন না। কে আপনি? নাম বললে চিনতে পারবেন না। আমি আপনার পরিচিত কেউ নই। দয়া করে যদি দরজাটা একবার খোলেন। দরজা খুলতেই যেন এক ঝলক ঝোড়ো হাওয়ার মতোই আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে আগন্তুক আমার শয়ন ঘরে এসে প্রবেশ করলেন। চমকে সরে দাঁড়িয়ে আগন্তুকের দিকে দৃষ্টিপাত করলাম। আগন্তুক ততক্ষণে অনাহতই ঘরের একটি সোফা অধিকার করে বসে পড়েছেন। তার মাথায় একটি ফেল্টের ক্যাপ, পরিধানে মভ কালারের দামি স্যুট, মুখখানি নিখুঁত ভাবে কামানো, চোখে কালো কাচের সেলুলয়েডের ফ্রেমে আটা চশমা। কে আপনি? ভয় পাবেন না, আমি চোর ডাকাত বা খুনি নই। আপনি দাঁড়িয়ে কেন? বসুন প্লিজ, বসুন। মুখখানা হাড় বের করা, রুক্ষ কঠিন। চোয়ালের দুপাশের হাড় দুটো বয়ের আকারে বিশ্রীভাবে সামনের দিকে উঁচু, সজাগ হয়ে উঠেছে। কপালের দুপাশে শিরাগুলো দড়ির মতো জেগে আছে। চোখের দৃষ্টি যেন ধারালো ইস্পাতের ফলার মতো চকচক করছে। কে আপনি? কি চান? ইফ আই এম নট মিস্টেকেন, আপনি তো সুব্রত রায়, কিরিটি রায়ের সহকারী এবং বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি? ব্যস্ত হবেন না, বলছি। আমারও একটা পরিচয় আছে। এক গ্লাস জল খাওয়াতে পারেন? অনেকটা পথ এসেছি, বড্ড পিপাসা পেয়ে গেছে। ও, ভোলা? ভোলা? ভোলা মানে আপনার বাড়ির কাজের লোক নিশ্চয়ই। সে বোধহয় বাড়িতে নেই। বাড়িতে ঢুকবার সময় দেখলাম যে সদর দরজাটা ভেজানো রয়েছে। আমি কড়া নাড়লাম, কোনো সাড়া পেলাম না। তারপর একটু ঠেলতেই দরজাটা খুলে গেল। সামনের সিঁড়িটা দেখে আমি সোজা উপরে উঠে এসেছি। এই জানলাটা দিয়ে আলো জ্বলতে দেখে মনে হলো এই ঘরে নিশ্চয়ই কেউ আছেন, তবে জেগে আছেন এটা আমি ভাবিনি। প্লিজ এক গ্লাস জল। আমি সোফা থেকে উঠে গিয়ে কাচের গ্লাসে করে জল এনে
ভদ্রলোকের সামনে ধরলাম। এই নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আই এম রিয়েলি সরি। এত রাত্রিরে হঠাৎ এমনি করে বলা নেই কহা নেই আমাকে ঘরে ঢুকতে দেখে নিশ্চয়ই খুব আশ্চর্য হয়ে গেছেন সুব্রত বাবু। অবশ্য হবারই কথা। বলতে বলতে ভদ্রলোক যেন অত্যন্ত পরিশ্রান্ত হয়ে চোখের পাতা দুটি বোজালেন। ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাত্রির কঠিন স্তব্ধতা ভঙ্গ করে বললেন, সুব্রত বাবু, আপনি হয়তো আমার পরিচয় পাওয়ার জন্য উৎসুক হয়ে উঠেছেন। আমার নাম শৈলেশ্বর সেন। একটা বিশেষ কারণে অত্যন্ত বিপন্ন বোধ করে এত রাত্রিরে আপনার কাছে আমি গোপনে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আসতে এক প্রকার বাধ্য হয়েছি। দাঁড়ান এক মিনিট প্লিজ, আপনি দরজাটা যদি একটু ভালো করে বন্ধ করে দেন। হ্যাঁ প্লিজ। আমি আসার সময় নিচের সদর দরজাটা কিন্তু আপনার পারমিশন ছাড়াই খিল তুলে বন্ধ করে দিয়ে এসেছি। বলতে বলতে ভদ্রলোক আবার চোখ তুলে চশমার কাঁচের ভেতর দিয়েই আমার দিকে যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বাড়িতে আর কেউ নেই বুঝি? সনত আর রাজু দুজনে মাকে নিয়ে কিরিটির সঙ্গে শিলং গেছে বেড়াতে। এখানে আমি একাই। ভোলা চাকর আর রাম ঠাকুর সম্বল, দারোয়ানটি পর্যন্ত ভাগলবা। মানে বাড়ি মোটামুটি খালি? তা যা বলেন। সুব্রত বাবু, ইটস বেটার জাস্ট আমরা দুজনে আছি। কেন এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি আমি তাহলে খুলে বলি। এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকায় একটা সোনার আংটি। ভদ্রলোক ডান হাতখানি আমার সামনে বাড়িয়ে ধরলেন। দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকায় একটি সাপ আংটি। আংটির সাপের মাথায় মটরের আকৃতির একখানি নীলা পাথর বসানো। আংটির পাথরটা বুঝি নীলা? হ্যাঁ, রক্তমুখী নীলা ছিল। ছিল মানে? এখনো তো মনে হচ্ছে নীলাই। না না না, এটা নীলা নয়। এটা সামান্য একটা নীলচে কাঁচ মাত্র। নীলচে কাঁচ? ওটা সত্যি সত্যি নীলা নয়? না 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 না। সুব্রত বাবু, আপনাকে এত রাতে অন্যায়ভাবে বিরক্ত করতে আসবার কারণ আমার রক্তমুখী নীলাটা হারিয়ে গেছে সুব্রত বাবু। যেভাবে হোক, যে উপায় হোক, আমার নীলাটা আপনাদের উদ্ধার করে দিতেই হবে সুব্রত বাবু। আমার লোহার কারবার, লক্ষ লক্ষ টাকার লোহার কারবার, ব্যাংকে আমার বহু টাকা সঞ্চিত আছে। আমি নীলার বিনিময়ে সব দিতে রাজি, কিন্তু আমার নীলাটা যে করে হোক উদ্ধার করে দিন। আমি আপনাদের কৃতদাস হয়ে থাকবো। ব্যস্ত হবেন না শৈলেশ্বর বাবু। আপনি আমার কথা বিশ্বাস করুন। নীলা যদি কেউ সত্যি চুরি করে থাকে, আমার যথাসাধ্য চেষ্টা করবো সেটা উদ্ধার করে দিতে। আর আমার বন্ধু কিরিটিকে তো জানেন, আমি যদি না পারি তাকে আমি তার করে দেব। সে এলে আমি নিশ্চিত আপনার নীলা আপনি ফেরত পাবেনি। আপনি আমাকে বাঁচালেন সুব্রত বাবু, বাঁচালেন। ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন তো। কোনো কথা গোপন করবেন না। গোপন করলে অনুসন্ধানের ব্যাঘাত ঘটবে। তাছাড়া আমার আর আপনার মধ্যে যদি একটা ভালো রকমের বোঝাপড়া না থাকে, তবে আমার পক্ষে কারো হয়ে কাজ করাও সম্ভব হবে না। সে কথা কিন্তু আপনাকে আগে থেকেই জানিয়ে রাখছি। নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো 100 বার। বলুন শৈলেশ্বর বাবু। সুব্রত বাবু, নীলাটার একটা ছোট্ট ইতিহাস আছে। আমার বয়স বর্তমানে 56 বছর। বছর 15 আগে তখন আগ্রায় একটা নিলামে এক বিখ্যাত পার্সি মার্চেন্টের আরো অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ওই রক্তমুখী নীলাটা আমি কিনেছিলাম। নীলাটা ওই সাপ আংটির মাথাতে বসানো ছিল। সে পার্সি মার্চেন্টের ছিল প্রকাণ্ড পাবলিশিং বিজনেস। রক্তমুখী নীলার আংটিটা পরবার পর থেকে তার ব্যবসায় হু হু করে লাভ হতে লাগলো। এমন সময় হঠাৎই একদিন সকালবেলা সে পার্সি মার্চেন্টকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল, বুঝলেন। ভদ্রলোক নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।
এমনি ভদ্রলোকের সংসারে আপনার বলতে আর কেউ ছিল না, থাকবার মধ্যে ছিল এক দুঃসম্পর্কীয় ভাগ্নে। তো ওই আকস্মিক দুর্ঘটনার সংবাদ নিয়ে ভাগ্নের কাছে তার গেল। দুর্ঘটনার দিন 3 পরে শোনা গেল সেই পার্সি মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নাকি এক লক্ষপতি সুদখোরের কাছে বাঁধা আছে। উনি নাকি একটা নতুন ইনভেস্টমেন্টে টাকা ঢালতে গিয়ে জাস্ট মৃত্যুর আগে 7 দিনের মধ্যে যথা সর্বস্ব খুইয়েছিলেন। মার্চেন্টের সব সম্পত্তি নিলামে উঠল। তো আমি তখন আগ্রায় আমার এক বন্ধুর বাসায় পুজোর ছুটি কাটাচ্ছি। বন্ধুর মুখে নিলামের কথা শুনে সেখানে গেলাম, কেননা খুব ছোটবেলা থেকেই এই নিলামে জিনিসপত্র কেনা আমার একটা নেশা ছিল। সেখানে গিয়ে আমি অন্যান্য জিনিসের সঙ্গে ওই নীলার আংটিটাও দেখলাম। রক্তমুখী নীলা, চমৎকার চমৎকার আংটিটা। শুনলাম ওই নীলার আংটির নাকি একটা ইতিহাস আছে। আংটিটা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসেম আলীর। একদিন রাত্রে নবাব যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন কোনো গুপ্তচর তার আঙুল থেকে আংটিটা চুরি করে নিয়ে চলে যায়, এবং তার কিছুকাল পরেই তো জানেন উদয়নারা দুর্গের পতন হলো, সে সঙ্গে বাংলার শেষ আশার প্রদীপটুকু নিভে গেল। তারপরে বহু হাত পাল্টে বহু উত্থান পতনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আংটিটা এক পাঠান দস্যুর হাতে পড়ল। সেই দস্যুটা যখন ধরা পড়লো তখন আংটিটা গেল গভর্নমেন্টের হাতে, আর সেখান থেকে ওই পার্সি মার্চেন্ট মাত্র 21 টাকায় আংটিটা কিনে নিয়েছিলেন। একটা সুদৃশ্য কারুকার্য খচিত রূপোর ডিশে আংটিটা রক্ষিত ছিল। সোনার একটা সাপ আংটি, একটা সাপ সোনার তারের মতো, তারই মাথায় একটা বড় সড়ো মটর দানার মতো ওই রক্তমুখী নীলা বসানো। নীল স্ফটিকের মধ্যেই যেন অদ্ভুত একটা রক্ত দ্যুতি, নীলাভ এক ফোঁটা জমাট রক্ত, যেন আশ্চর্য আশ্চর্য সুন্দর। অন্ধকারে আপনি বিশ্বাস করবেন না সুব্রত বাবু, আংটির পাথরটা সাপের চোখের মতো জ্বলে। দিনে আর রাতে আলোর তারতম্যের জন্য পাথরের মধ্যে রঙের রূপান্তর ঘটে যায়। ফলে আংটিটা দেখে আমি এত মুগ্ধ হয়ে গেলাম, তখনই মনে মনে স্থির করলাম যত দামেই হোক আংটিটা আমি কিনবই। তো আমার চাইতে বয়সে কিছু বড় আর পার্সি ভদ্রলোকের সঙ্গে আমার দর কষাকষি চলছিল নীলাটা নিয়ে। শেষটায় 3,500 টাকা দিয়ে আংটিটা আমি কিনে নিলাম, আর তখনই আঙুলে পড়লাম আংটিটা। কি বলবো আপনাকে সুব্রত বাবু, আংটিটা আঙুলে পড়বার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর যেন মুহূর্তে রোমাঞ্চিত হয়ে উঠলো। আমার গায়ের সব লোম যেন খাড়া হয়ে উঠলো। একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীরের সমস্ত স্নায়ু কোষগুলোকে আরো বাড়তি তরঙ্গে একেবারে ভরিয়ে তুললো। আমার মাথার মধ্যে সময় সময় কেমন ঝিমঝিম করে উঠলো, মনে হলো আর বোধহয় আমি চলতে পারবো না। আমার বন্ধু ছিল সঙ্গে, বন্ধুর সঙ্গে বাড়িতে ফিরে এলাম। সেদিন সন্ধ্যাবেলা বুঝলেন, তাজের দিকে বেড়াতে গেছি। সঙ্গে আছে জীবন। জীবন আমার বন্ধু, কলকাতা থেকে আমার সঙ্গে এসেছে, জীবন কুমার সেন। তো তাজের পাষাণ চত্বরে আমি, জীবন আর আমার সেই আগ্রার বন্ধু, আমরা 3 জনে বসে আছি। এমন সময় অদূরবর্তী ধূসর সীমান্তের শীর্ষ ছুঁয়ে আকাশের বুকে চাঁদ দেখা দিল। আহা, তাজের শ্বেত শুভ্র সুকঠিন পাষাণ গাত্রে চাঁদের আলো যেন গলে গলে পড়ছে। আমরা 3 জন একেবারে তন্ময় হয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছি। হঠাৎ আমার ডান হাতের উপর একটা কিসের স্পর্শ পেয়ে আমি চমকে ফিরে তাকালাম। দেখি এক অশীতিপর বৃদ্ধ পার্সি ভদ্রলোক, তার পরিধানে সিল্কের চোগা চাপকান, মাথায় চুল বেশ সাদা, আর একেবারে বুক পর্যন্ত লম্বা সাদা ধবধবে দাড়ি। হঠাৎই চলতে গিয়ে বেকায়দায় আমার হাতের উপরে পা দিয়ে ফেলেছেন অজান্তে। তো খুবই অনুতপ্ত হয়ে ভাঙা ভাঙা গলায় বললেন, माफ कीजिए जनाब,
मुझे आपको नहीं, না না না, এর কি লাগেনি লাগেনি, আমার এমন কিছু লাগেনি। मुझे मुझे माफ कीजिएगा, मुझे माफ कीजिएगा। বৃদ্ধ ভদ্রলোক অত্যন্ত সবিনয়ে ক্ষমা প্রার্থনা করে খুবই কুণ্ঠিত ভাবে চলে গেলেন। আমরা আরো কিছুক্ষণ সেখানে বসে রইলাম, তারপর এক সময় উঠেও পড়লাম। বন্ধুর নিজের মোটরে করে তাজ দেখতে গিয়েছিলাম। তাজের গেটের বাইরে ড্রাইভার অপেক্ষা করছিল আমাদের জন্য গাড়ি নিয়ে। আমার অন্য দুই বন্ধু উঠে পড়েছেন, আমি গাড়ির ফুটবোর্ডে পা দিয়ে পেছনের সিটে উঠতে যাব, হঠাৎই রাত্রির জমাট স্তব্ধতা ভেঙে দিয়ে একটা পিস্তলের গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে গাড়ির পেছনের কাঁচটা ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমরা সকলে তটস্থ হয়ে উঠলাম। আমার ওই কলকাতার বন্ধু জীবন, ও যেমনি সাহসী তেমনি খুব গুন্ডা ধরনের আর কি। ও তো সঙ্গে সঙ্গে গাড়ির দরজা করে একটা লাফ দিয়ে পড়লো, আর ডান দিকে সিঁড়ি ভেঙে ওই তাজ বাজারে যেখানে পাথর আর নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেই দিকে ছুট লাগালো। দাঁড়া তো, দাঁড়া, দেখছি দেখছি কে আছে। আমরা একেবারে হতভম্ব হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরে জীবন ফিরে এলো। না, কাউকে দেখা গেল না, একটা পালিয়েছে। আশ্চর্য, কে হতে পারে বলতো? কে? আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতে আমরা ওই ভাঙা গাড়ি চেপে রওনা হলাম বাড়ির দিকে। তাজ গেট থেকে বেরিয়ে কংক্রিটের সরু রাস্তাটা বরাবর আগ্রা ফোর্ট স্টেশন পর্যন্ত চলে গেছে। রাস্তার দুপাশে নানা রকম গাছপালা চাঁদের আলোয় জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে যেন স্বপ্নের মতো। মাঝে মাঝে হাওয়ার মৃদু মৃদু দোলায় পাতাগুলো শিরশির শিরশির শব্দ করে। আমাদের গাড়ি ছুটে চলেছে। গাড়ির মধ্যে আমরা সকলে চুপচাপ বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। আগা করে গোটা ঘটনাটাই এত রহস্যময় যে আমাদের আর কোনো বাক্যস্ফূর্তি করছিল না। সেই দিন গভীর রাতে দোতলার ঘরে আমি আর জীবন পাশাপাশি শুয়ে আছি। হঠাৎই একটা খসখস শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘোর অন্ধকার। খোলা জানলা পথে আকাশের দিকে তাকালাম। তারায় ভরা এক টুকরো আকাশ, যেন ঘুমের ঘরে স্বপ্নের একটুখানি ছোঁয়া। চাঁদটা দেখা যাচ্ছে না, বোধহয় তখন আকাশের এক প্রান্তে হেলে পড়েছে। আবার আবার খসখস শব্দ। মনে হলো খুব নিঃশব্দ পায়ে কেউ যেন ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে। আমি উৎকণ্ঠ হয়ে উঠলাম। ভাবলাম কিছু বলবো, নিশ্চয়ই ঘরের মধ্যে কেউ এসে ঢুকেছে, কিন্তু কে কে? আমার চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়ে মৃদু আলো ছায়া ভরা ঘরের চারপাশে আমি তাকাতে লাগলাম। হঠাৎই চোখে পড়ল একটা লম্বা অস্পষ্ট ছায়ামূর্তি নিঃশব্দ অন্ধকারে দুলতে দুলতে যেন আমার বিছানার দিকে খুব সাবধানে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি আমি আবার বুঝতে পারছি, আমি 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 অস্পষ্ট দেখতে পাচ্ছি তাকে। আমার সমস্ত শরীর কিরকম কিরকম রোমাঞ্চিত হয়ে উঠছে। ছায়ামূর্তি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে আমি ভালো করে আমার সামনে দণ্ডায়মান মূর্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। এক মুখ ভর্তি কালো কালো দাড়ি নিয়ে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট আলো ছায়ায় তার চোখের মনি দুটো যেন দগদগ করে জ্বলছে, যেন দুখণ্ড অঙ্গার। আহ, কি ক্রূর, কি বিভৎস সেই দৃষ্টি! যেন যেন কুৎসিত ভয়ঙ্কর একটা বন্য লালসা সে দৃষ্টির মধ্যে লেলিহান হয়ে উঠছে। গায়ে একটা কালো রঙের চাদর, চাদরটা মাথার উপরে ঘোমটার মতো তুলে দেওয়া, ঘোমটাটা কপাল অব্দি নেমে এসেছে। হাত দুটো বুকের উপরে ভাঁজ করে আমার দিকে তাকিয়ে আছে, অপলক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমার ইচ্ছে হচ্ছিল চিৎকার করে বাড়ির সকলকে জাগিয়ে ধরে, কিন্তু কি বলবো সুব্রত বাবু, কি সম্মোহন যে সে দৃষ্টিতে, সেই ক্ষুধিত চোখের তারায় আমার কণ্ঠের সমস্ত শক্তি যেন অবশ হয়ে গেছে। ধীরে ধীরে হঠাৎ দেখলাম লোকটা তার ওই কালো চাদরের ভেতর থেকে একটা লম্বা দীর্ঘ হাত বের করে বিছানার এক পাশে রাখা আমার
ডান হাতটা চেপে ধরলো। আমি আমি ধর্মর করে উঠে বসে আমার সমস্ত শক্তি জড়ো করে চিৎকার করে উঠলাম, চোর চোর! বিদ্যুৎ গতিতে আমার ডান হাতের আঙুলে যেন একটা মোচড় দিয়ে মূর্তিটা খোলা জানলা দিয়ে লাফিয়ে পড়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। আমার আমার চিৎকার শুনে ততক্ষণে জীবন ধর্ম নিয়ে উঠে বসেছে, বাড়ির আসল লোকেরাও জেগে উঠেছে। আমার মুখে সব কথা শুনে সকলে মিলে নানা জায়গায় চারিদিকে খোঁজাখুঁজি করলো, কিন্তু আশ্চর্য, ভেতরে না বাইরে না, কাউকে কোথাও দেখা গেল না। তা ধরুন মাটি থেকে দোতলার জানলা প্রায় প্রায় 10-12 হাত উঁচু হবে। সাধারণ মানুষের পক্ষে সেখান থেকে লাফ দিয়ে পালানো তো এক প্রকার অসম্ভব। বন্ধুরা বলে যে ওই রক্তমুখী নীলাটা তুমি এই মুহূর্তে হাত থেকে খুলে ফেলো, হয়তো ওটাই যত নষ্টের গোড়া। ওটা আঙুলের পড়ার পর থেকেই সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার করছে। আমি কিন্তু খুব জেদের সঙ্গে বললাম, তা হোক, ওটা আমি খুলবো না, আঙুল থেকে কিছুতেই খুলবো না। যত বিপদে আমার আসুক, যদি মরতে হয় তাও স্বীকার, কিন্তু রক্তমুখী নীলা আমি খুলবো না। তারপরের দিনই আমি আগ্রা থেকে ফিরে এলাম। তা ধরুন দীর্ঘ 1 বছর, বুঝলেন, আমার আর কোনো বিপদ আপদ ছিল না। এদিকে ব্যবসাতেও আমার দিনের পর দিন বেশ ভালো রকম উন্নতি হতে লাগলো। বোম্বাইয়ে এরই মধ্যে এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার আলাপ হলো। অমন চমৎকার ভদ্রলোক ব্যবসায়ী কুলের মধ্যে আমি ইতিপূর্বে দেখিনি, জানেন। সুব্রতবাবু তিনি আমার সব খোঁজ খবর নিয়ে আমার নতুন হার্ডওয়্যার ব্যবসায় আমার পার্টনার হলেন। বলা বাহুল্য, এই নতুন হার্ডওয়্যারের ব্যবসাতেও আমার প্রচুর লাভ হতে লাগলো, প্রচুর। এমনি করে কেটে গেল আরো 12টা বছর। কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায় আমার অপ্রত্যাশিত ক্ষতি হচ্ছে, সুব্রতবাবু। ধরুন পরপর বেশ কয়েক হাজার টাকার 3-4টে ট্রানজাকশন একেবারে শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল। একদিন দুপুরবেলা আমার নিজের প্রাইভেট চেম্বারে বসে বসে এইসব কথা আমি ভাবছি, ভাবতে ভাবতে হঠাৎই আমার আংটিটার কথা মনে পড়লো। আমি তাকালাম আংটিটার দিকে, কিন্তু কি বলবো আপনাকে, হঠাৎই মনে হলো, আশ্চর্য, আংটির পাথরটা যেন কেমন কেমন দেখাচ্ছে। আমার আংটিতে সেই আশ্চর্য নীলাভ পাথরটার চেহারা যেন নেই। ভেতর থেকে যে একটা রক্ত দুটি ফুটে বের হতো, কই সেটা তো দেখা যাচ্ছে না। আমি চমকে উঠলাম, সঙ্গে সঙ্গে গাড়িতে চেপে বউবাজারের এক জুয়েলারের দোকানে গেলাম। আমার খুব পরিচিত, যথেষ্ট পরিচিত জুয়েলার। আংটির পাথরটা পরীক্ষা করলেন, আমাকে কি বললেন জানেন? বললেন ওটা আসলে নীলাই নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। নীল রঙের কাঁচ? হ্যাঁ, আমি আরেকটু জল খেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। কথা বলতে বলতে, থ্যাংক ইউ। আমি বাড়িতে ফিরে আগে পুলিশে খবর দিলাম, বুঝলেন। আমি তখন চারদিকে করে অন্ধকার দেখছি, কিনা মাথা মাথায় যেন ঘুরছে। বাড়ির সব চাকর বাকরদের নানাভাবে জেরা করতে শুরু করে দিলাম, কিন্তু কোনো ফল হলো না। আমার মশাই মন ভয়ানক ভেঙে গেল। পাগলের মতো দিবারাত্র ওই রক্তমুখী নীলা পাথরটার কথা চিন্তা করতে লাগলাম। ঠিক এই সময় একটা বেনামি চিঠি আমি পেলাম রেজিস্ট্রি ডাকে। এই দেখুন, সেই চিঠি, এই যে দেখুন। প্রিয় শৈলেশ্বর, তোমার আংটি নীলা হারায়নি। 8 মাস আগে আমি সেটা চুরি করেছি, তোমার আংটি সমেত। তোমার হাতের আঙুলে যে আংটিটা আছে সেটা একটা মেকি পাথর বসানো অন্য আংটি। শুনলাম তুমি পুলিশের সাহায্য নিয়েছো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মিথ্যা সময় ও অর্থের অপব্যয় হবে মাত্র। কারণ এই জীবনে আর তোমার সেটা ফিরে পাওয়ার কোনো আশাই নেই যেন। অতএব বুদ্ধিমানের মতো কোনো গোলযোগ না করে চুপচাপ থাকাই ভালো। চুপ করে যাও এবং কেস তুলে নাও। ইতি BYX441 তোমার। আর
আমি 3-4 বার আগাগোড়া চিঠিটা পড়ে শৈলেশ্বর বাবুর মুখের দিকে তাকালাম। এখন বুঝতে পারছেন বোধহয় সুব্রত বাবু কেন এত গোপনে এত রাতে আমি আপনাকে বিরক্ত করতে এসেছি। আচ্ছা, 8 মাস আগে এমন কোনো ঘটনা বা উপলক্ষ ঘটেছিল যে আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন? 8 মাস আগে না না না, তেমন কিছু তো মনে পড়ছে না। তাছাড়া অনেকদিন আগেকার কথা। তো 8 মাস আগে আপনি কোথায় ছিলেন? 8 মাস আগে মিরাটে মিরাটে ব্যবসা সংক্রান্ত একটা ট্রানজাকশনের কাজে আমি আর আমার ওই পার্সি বন্ধুটি সেখানে, মানে আমার পার্টনার আর কি, মাসখানেক ছিলাম। তো আপনার এই পার্সি বন্ধুর লোক কেমন? না না, সে তো আপনাকে আগেই বলেছি, অত্যন্ত অমায়িক, অমন ভদ্র রুচি সম্পন্ন লোক। আমাদের ব্যবসা জগতে বড় একটা চোখেই পড়ে না। বয়স কত বলে আপনার মনে হয়? আমার বয়সী কি 2-4 বছরের বড় হতে পারেন আর কি। আচ্ছা, পুলিশ কি এখন আপনার কেসটা ইনভেস্টিগেট করছে মিস্টার সেন? না না সুব্রত বাবু, এই চিঠিটা পাওয়ার পরে আমি কেসটা উইথড্র করে নিয়েছি। বেশ করেছেন, কিন্তু আজকের মতো এই চিঠিটা আপনাকে আমার কাছে রেখে যেতে হবে। কাল সকালে হোক বা রাত্রেই হোক, সুবিধে মতো আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করব। বেশ। আপনি বাড়ি থেকে কোথাও বেরোবেন না, কেমন? আর জরুরি কিছু বুঝলে সে ফোনে যোগাযোগ করা যাবে। ঠিক আছে, আপনি তাহলে বাড়ি যান, রাত্রি প্রায় শেষ হতে চললো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুব্রত বাবু। শৈলেশ্বর বাবুকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। ভোলার সন্ধান করতে গিয়ে দেখি বেটা বাড়ি ফিরে সদর দরজা বন্ধ থেকে বাইরে রুয়াকে শুয়ে দিব্যি নাক ডাকাচ্ছে। ভোলাকে জাগিয়ে ঘরে ডেকে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম, তারপর ওপরে এসে শুয়ে পড়লাম। পরদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে কিরিটি শিলং থেকে ফিরে এলো। আমি এই সময় বসে মিস্টার শৈলেশ্বর সেনের রেজিস্ট্রারি ডাকে পাওয়া চিঠির তলাকার সাংকেতিক অক্ষরগুলো বুঝবার চেষ্টা করছিলাম। এমন সময় চমকে মুখ তুললাম, দেখি খোলা দরজার সামনে দণ্ডায়মান কিরিটি। কিরিটি কি এত মনোযোগ দিয়ে পড়া হচ্ছিল শুনি? একটা চিঠি। কার চিঠি দেখি? দেখো না। তারিখ দেখছি 10/4/41। আজ হচ্ছে 24/41, দিন 10 আগেকার চিঠি। কিন্তু BY এই কথাটা কি? আর নিচের এই নামের বদলে আর এই অক্ষরটা বা কি মিন করছে? কোন নামের অক্ষর নয় তো? কি নাম? রজত, রনেন, রমেন নাকি রমেশ? আমি কিন্তু কিরিটিকে এবারে বাধা দিয়ে বললাম, তোমার খাওয়া দাওয়া হয়েছে তো? না, ট্রেন থেকে নেমে সোজা এখানে চলে এসেছি। বলতে বলতে কিরিটি আমার পাশেই একটা খালি সোফায় টান টান হয়ে শুয়ে পড়ল। তা আর সবাই কি বাড়ি চলে গেল? না, তাদের শৈলবাসের আকাঙ্ক্ষা এখনো মেটেনি। কি আর করি, বাবারে, হাত পা গুটিয়ে অমন দিন রাত্রি চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাবার জোগাড় হয়ে উঠেছিল। আর থাকতে পারলাম না সুব্রত। জঙ্গলিকে নিয়ে সোজা ব্যাক। জঙ্গলিকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়ে বরাবর চলে এলুম তোমার এখানে। এখান থেকে স্নান পর্ব সেরে নিয়ে তারপর বাড়ি ফিরবো। ইতিমধ্যে হিরো সিং ও গাড়ি নিয়ে এসে পড়বে। আর দেরি করো না, তবে তুমি স্নানের ঘরে যাও, আমি ততক্ষণে ভোলাকে দিয়ে কাপড় আর টাওয়েল পাঠিয়ে দিচ্ছি। ওকে। কিরিটি স্নান ঘরের দিকে চলে গেল। বিকেলের দিকে কিরিটি আমাদের বাড়িতে এলো। ভোলা গরম গরম চা টোস্ট দিয়ে গেছে। চা খেতে খেতে কিরিটিকে গত রাত্রের ঘটনা আনুপূর্বিক সব খুলে বললাম। সমস্তটা শোনার পর কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ করতে করতে বললে, মাস্টার, তোমার সকালের সেই চিঠি রহস্য আমার কাছে এতক্ষণে খোলসা হয়ে গেল। কি কি অর্থটা কি? জলের মতো সোজা। কিন্তু কথা হচ্ছে, সত্যি কি তুমি নীলাটা উদ্ধার করতে চাও নাকি? উদ্ধার করতে চাই মানে? নিশ্চয়ই চাই। তবে তো বোম্বে যেতে হবে। বোম্বে যেতে হবে? তার মানে
মানে আবার কি? মানে বম্বে যেতে হবে, বাট আই এম টু টায়ার্ড ম্যান, টু টায়ার্ড। এমন সময় ক্রিং ক্রিং করে পাশের টেবিলে রাখা ফোন বেজে উঠল। হ্যালো। আমি কি সুব্রত রায়ের সঙ্গে কথা বলতে পারি? ইয়েস, সুব্রত রায় স্পিকিং। সুব্রত, আমি শৈলেশ্বর সেন। ও নমস্কার নমস্কার। নমস্কার। ঘটনা হলো একটা মানে ইয়ে হয়েছে, আমি আজই একটু জরুরি কাজে বাইরে যেতে বাধ্য হচ্ছি। কোথায় যাচ্ছেন? পাটনা। সে কি, আজকে তো আমাদের আপনার বাড়িতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার ওই পার্সি পার্টনার বম্বে থেকে এসেছেন, তো আমরা দুজনেই আচ্ছা এক মিনিট মিস্টার সেন, কিরিটি এখানেই আছে। এই কিরিটি, উনি বলছেন সেই পার্সি পার্টনারের সঙ্গে একটা জরুরি কাজে ওকে পাটনা যেতে হবে আজই। সুব্রত, ওকে যেতে বারণ কর এবং বল যে পার্সি কেন, কোনো পার্টনারের সঙ্গে যেন কোথাও উনি না যান। আমরা ঘন্টাখানেকের মধ্যে ওদের সঙ্গে দেখা করবো। আর জিজ্ঞেস করতে, পার্সি মার্চেন্ট এখন কোথায় থাকেন? শুনুন, কিরিটি কিন্তু আপনাকে যেতে বারণ করছে। আর আপনার ওই পার্টনার এখন কোথায় আছেন? ও তো গত সপ্তাহে কলকাতায় এসেছে। আপাতত গ্র্যান্ড হোটেল একটা স্যুট নিয়ে আছে। আজকে রাত্রে দিল্লি এক্সপ্রেসে বিজনেসের ব্যাপারে পাটনা যাওয়ার জন্য উনি বলছেন আমার যাওয়াটা খুব জরুরি। আচ্ছা শুনুন মিস্টার সেন, আপনার নীলা সম্পর্কে সমস্ত ঘটনা আমি কিরিটিকে বলেছি, এবং কিরিটি একেবারেই চায় না আপনি আজকে কোথাও যান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন সুব্রত বাবু, আমি বলি কি, মানে বিজনেসের ব্যাপার তো, যাওয়াটা যখন না, শোনো, জরুরি বলছি। আমি বলি না, আমি বলছি ট্রেন তো সে রাত্রি 10:30টায়। আমরা বাড়ি থেকে অ্যাবাউট 9টায় বেরোলেও কোনো প্রবলেম নেই। তো এর মধ্যে যদি আপনারা একবার চলে আসেন তো আমার বাড়িতেই দেখা হয়ে যায়। ইনফ্যাক্ট আমার ওই পার্সি বন্ধুও ওই ট্রেন ধরবার জন্য গ্র্যান্ড হোটেল থেকে আমার বাড়িতেই আসছেন। ওখানেই আপনাদের সঙ্গে আলাপও করিয়ে দেবো। উনিও সব জানেন নীলাচুরির কথা। ইনফ্যাক্ট আপনারা যে ইনভেস্টিগেশন করার দায়িত্ব নিয়েছেন, আজকে দুপুরে আমি সেটাও ওনাকে বলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরাও আসছি। শুনুন, আমরা না পৌঁছানো পর্যন্ত বাড়ি থেকে কোথাও বেরোবেন না। এটা কিন্তু কিরিটির ইনস্ট্রাকশন। আমরা ঘন্টাখানেকের মধ্যেই যাচ্ছি। ওকে। শুনছো রহস্য রোমাঞ্চ 91.9 ফ্রেন্ডস এফএমএ। মিস্টার শৈলেশ্বর সেনের বাড়ি হাজরা রোডে। টালিগঞ্জে কিরিটির বাড়ি হয়ে আমরা যখন মিস্টার সেনের বাড়ির সামনে হাজির হলাম, তখন সন্ধে হয়ে গেছে। হাজরা রোডের ওপরেই বিশাল 3তলা সাদা রঙের বাড়ি। বাড়ির সামনে লোহার গেট, গেটে নেপালি দারোয়ান। গেট থেকে লাল কাঁকড় বিছানো পথ বরাবর গাড়ি বারান্দার নিচ পর্যন্ত গেছে। দুপাশে টেনিস লন, নানা জাতীয় মৌসুমী ফুল ফুটে আছে, পাতাবাহা গাছ, বেশ সাজানো বাগান। হীরা সিং গাড়ি বারান্দার নিচে গাড়ি থামাতেই আমাদের নজরে পড়ল অন্যদিকে আর একটা সিরন বডি গাড়ি দাঁড়িয়ে আছে। বেয়ার আমাদের পথ দেখিয়ে ওপরে নিয়ে গেল। দোতলার কোণের দিককার একটি ঘরে মিস্টার সেন ছিলেন। আসুন 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 আসুন, প্লিজ, ওয়েলকাম। আমরা ঘরে ঢুকলাম। কালো পাথরের মেঝে, সুদৃশ্য দামি কাশ্মীরি কার্পেট। ঘরে ঠিক মাঝখানে একটা শ্বেত পাথরের টেবিলের ওপর ব্রোঞ্জের তৈরি মূর্তি। ঘরের দুপাশে সোফা পাতা, তারই একটাতে বসে আছেন একজন শ্বেত শ্বশ্রু বৃদ্ধ পার্সি ভদ্রলোক। ভদ্রলোকের চোখে কালো কাঁচের চশমা। বুঝলাম ইনিই শৈলেশ্বর সেনের বিজনেস পার্টনার। আমরা সকলে বসলাম। তারপর কিরিটিকে দেখিয়ে মিস্টার সেনকে বললাম, মিস্টার সেন, ইনি আমার পরম বন্ধু কিরিটি রায়। আর কিরিটি, ইনি মিলিয়নিয়ার আয়রন মার্চেন্ট মিস্টার শৈলেশ্বর সেন। নমস্কার স্যার, গ্ল্যাড টু মিট ইউ। এবারে মিস্টার সেন কালো চশমা চোখে পার্সি ভদ্রলোককে দেখিয়ে বললেন, ইনি আমার অংশীদার আর বিশিষ্ট বন্ধু মিস্টার রুস্তমজি মেহতা। ইনি সুব্রত রায়, আমার বিশেষ বন্ধু। নমস্কার। গ্ল্যাড টু মিট ইউ মিস্টার রায়, বসুন। কিছুক্ষণ এটা ওটা আলাপ আলোচনার পর সহসা এক সময় কিরিটি মিস্টার মেটার দিকে তাকিয়ে বললে, আপনার চোখ কি খারাপ নাকি মিস্টার মেহতা? হ্যাঁ, মানে মাস কয়েক যাবৎ আমার একটি মাত্র চোখ উইক হয়ে পড়েছে। তার মানে?
তার মানে একটা চোখ ছোটবেলায় নষ্ট হয়ে যায়, এই বাঁ চোখটা একটি মাত্র চোখই আমার অবশিষ্ট। অত্যধিক পরিশ্রমে এটাও পাশে উইক হয়ে পড়ে, তাই ডাক্তারের পরামর্শে কালো লেন্সের চশমা ব্যবহার করছি এই কিছুদিন হলো। তাও কতদিন হলো ব্যবহার করছেন এই কালো লেন্সের চশমা? বেশি দিন নয়, তা মাস 7-8 হবে বোধহয়, তাই না মিস্টার সেন? হ্যাঁ, ওইরকমই হবে। শুনলাম আপনার আমার বন্ধুর হারানো নীলাটা উদ্ধারের চেষ্টা করছেন। সত্যি নীলাটা হারানো অবধি বন্ধু আমার অত্যন্ত মুশকিলে পড়েছেন, ব্যবসা পত্রে পর্যন্ত মন দেয় না আগের মতো। তাই বলছিলাম, নীলাটা যদি উদ্ধার করে দিতে পারেন, আমরা দুজনেই আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা চেষ্টা করতে পারি, ফলাফলের কথা কি করে বলি বলুন? আপনার ক্ষমতার কথা মিস্টার সেনের মুখে আমি শুনেছি মিস্টার রায়। ও আচ্ছা, আমি একটু স্ন্যাক্স আর একটু চায়ের ব্যবস্থা করতে বলছি। বাট মাইন্ড ইউ মিস্টার সেন, এদিকে বেশি দেরি হলে আমরা কিন্তু পার্টনার ট্রেনটা ধরতে পারবো না। এবারে যে আমাদের উঠতে হবে, এক্সকিউজ মি, আজ আমাদের একটু ছেড়ে দিতে হবে মিস্টার রায়। একটা বড্ড জরুরি কাজ আমাদের হাতে আছে, পার্টনার যেতেই হবে। আপনাদের সঙ্গে আর একদিন ভালো করে আলাপ করব। হঠাৎই কিরিটির কণ্ঠস্বরে আমরা সকলে চমকে উঠলাম। মিস্টার রুস্তম যে মেয়েটা, আপনাকে আমি মিস্টার শৈলেশ্বর সেনের রক্তমুখী নীলাটা চুরির অপরাধে অভিযুক্ত করছি। ঘরের মধ্যে সহসা বজ্রপাত হলেও বোধহয় এতটা কেউ চমকে উঠতো না। মিস্টার মেটা যেন কিরিটির কথায় পাথরের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে গেছেন। কালো কাচের চশমা পরা চোখ নিয়ে মাথাটা হেলিয়ে স্থির অচঞ্চল ভাবে কিরিটির মুখের দিকে তাকিয়ে আছেন। অনেকক্ষণ পরে মিস্টার মেটা মিস্টার সেনের দিকে ফিরে তাকিয়ে বললেন, হোয়াট ননসেন্স! এসবের মানে কি মিস্টার সেন? মিস্টার সেনও যেন ভয়ানক বিব্রত হয়ে পড়েছেন। কিরিটি তখন মিস্টার মেটার দিকে তাকিয়ে তেমনি বজ্র কঠিন আদেশের ভঙ্গিতে বলল, লক্ষ্মী ছেলের মতো আসন গ্রহণ করুন মিস্টার রুস্তমজি মেহতা। শুনুন মিস্টার সেন, শুন সুব্রত, কয়েক মাস আগে রুস্তমজির সঙ্গে যখন মিস্টার সেন মিরাটে ছিলেন, সেই সময় নিশ্চয়ই খাবারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ দিয়ে কোনো এক রাত্রে রুস্তমজি মিস্টার সেনের আঙুল থেকে রক্তমুখী নীলা বসানো সাপ আংটিটা খুলে নিয়ে অন্য একটা নকল পাথর বসানো আংটি পরিয়ে দেন। রুস্তমজিকে হয়তো আপনারা ঠিক চিনতে পারছেন না। বম্বের বিখ্যাত পার্সি পাবলিকেশন বিজনেসম্যান, একসময় যাকে তার নিজের শয়নকক্ষে নিহত অবস্থায় পাওয়া যায়, ইনি তাঁরই ভাগ্নে। ইয়েস রুস্তমজি, am I right? রুস্তমজি নিশ্চয়ই তার মামার কাছে কোনো এক সময় ওই নীলাটার সম্পর্কে শুনেছিলেন এবং তাতেই নীলাটার উপর তাঁরও লোভ জন্মেছিল। মামার মৃত্যুর পর যখন শুনলেন সম্পত্তি নিলামে উঠছে, তখন তাড়াতাড়ি এলেন নিলামে আংটিটা কিনতে, কিন্তু মিস্টার সেন বেশি অফার দিয়ে কিনে নিলেন ওকে বঞ্চিত করে। সেবারে রুস্তমজি সমস্ত আক্রোশ গিয়ে পড়ল মিস্টার সেনের ওপর, এবং একবার তাজের সামনে আর একবার রাত্রে আগ্রাতেই ওই বন্ধুর বাসায় আংটিটা নেবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি। তখন ভাবলেন যে এভাবে আংটিটা হাতানো যাবে না। বন্ধু বেশে ব্যবসার পার্টনার সেজে এসে দাঁড়ালেন মিস্টার সেনের সামনে। অসাধারণ ভালো ব্যবহার করে তাকে দারুণভাবে ইমপ্রেস করলেন, কিন্তু মূল উদ্দেশ্য ছিল রুস্তমজির ওই নীলাটা কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা। মিস্টার সেনের ব্যবসার গতি দেখে নীলাটার জন্য আরো লালায়িত হয়ে উঠলেন তিনি। বুঝতে পারলেন নীলাটার জন্যই তার এত উন্নতি। দিনের পর দিন কলকাতায় থেকে নীলাটা চুরি করা সম্ভব হবে না জেনেই ব্যবসা ছল করে মিস্টার সেনকে নিয়ে গেলেন মিরাটে, আর সেখানে অনায়াসে তার কাজ হাসিল করলেন। রুস্তমজি মেটা, কাম আউট, বের করে দিন মিস্টার শৈলেশ্বর সেনের রক্তমুখী নীলাটা। এতক্ষণে মিস্টার মেটা মুখ খুললেন। মিস্টার রায়, একজন ভদ্রলোককে এভাবে আপনার মতো একজন ভদ্রলোকের পক্ষে অপমান করবার কোনো
সঙ্গত কারণ আমি খুঁজে পাচ্ছি না। আর রহস্য কেন মিস্টার মেহতা? কিসের রহস্য? আমি জানি নীলাটা আপনার সঙ্গেই আছে। What are you talking? কি বলছেন পাগলের মতো মিস্টার রায়? ঠিকই বলছি। বেশ, অলরাইট, সার্চ করুন, সার্চ আউট প্লিজ, কিন্তু মনে রাখবেন এই অপমান আমি সহজে হজম করব না। দেখুন দেখুন নিজেই রুস্তমজি তন্ন তন্ন করে জামা কাপড়, দেখুন আমার, ব্যাগ, দেখুন, জুতো, দেখুন। মোজা, টুপি, চুল সমস্ত কিছু দেখালেন। দেখুন দেখুন, আর কি দেখবেন? নীলাটা পাওয়া গেল না। কেটিটি তখন যেন ক্ষেপে উঠেছে। ওসব জায়গা খুঁজে কি হবে মিস্টার মেহতা? আপনি তো আসল জায়গাটাই বাদ দিয়ে যাচ্ছেন। হঠাৎ এগিয়ে এসে এক টান দিয়ে রুস্তমজির চোখ থেকে গগলসটা ছিনিয়ে নিল। তীক্ষ্ণ আদেশের সুরে বলল, রুস্তমজি, রক্তমুখী নীলা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। ভেবে দেখুন আপনার মামার কথা, কিভাবে যথা সর্বস্ব খুইয়ে তাকে শেষ পর্যন্ত একদিন আত্মহত্যা করতে হয়েছিল। কে জানে কোন ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করে আছে। সর্বনাশ যদি না চান, যার জিনিস তাকে ফিরিয়ে দিন। মিস্টার মেহতা, এই নীলা, বিশেষ করে রক্তমুখী নীলা সকলের সহ্য হয় না। এই যে দীর্ঘকাল নীলাটার লোভে আপনি হন্তদন্ত হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, চুরি করেও কি সেটা লুকোনো রইল? ধরা পড়ে গেলেন আপনি শেষ পর্যন্ত। ও সাহচর্যে বিষ আছে মিস্টার মেহতা। রক্তমুখী নীলা কতটা সাংঘাতিক আপনি এখনো ধারণা করতে পারছেন না। আমি বলছি, এখনো ভালো চান তো যার নীলা তাকে ফেরত দিন। আমি বললাম তো আমি জানি না, জানি না, জানি না। আপনি জানেন না? হ্যাঁ? না, আপনি জানেন না? না। কেটিটি দু চোখের তারায় যেন আগুনের ঝলক। ক্রমে সে এক পা করে রুস্তমজির দিকে এগিয়ে আসতে আসতে বজ্র কঠোর কণ্ঠে বলল, আপনি জানেন? ইয়েস, আপনি জানেন মিস্টার রুস্তমজি মেহতা। আপনার চোখ, ওই পাথরের চোখ, ওইখানে, ওইখানে নীলা, ওইখানে সেই রক্তমুখী নীলা। আমি জানি না, আমি জানি না, জানি না। জানেন না? না। আপনি জানেন না মিস্টার সেন? আপনার এই বন্ধুর চোখের মধ্যে লুকোনো আছে নীলাটা, আপনার রক্তমুখী নীলা। জানেন? খুন করবো তোকে। চোর, দে আমার রক্তমুখী নীলা, দে। অনায়াসে মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিৎ করে মাটিতে ফেলে আঙুল দিয়ে খাবলিয়ে রুস্তমজির পাথরের চোখটা ছিনিয়ে নিলেন। ঝরঝর করে রক্ত গড়িয়ে এলো রুস্তমজির জামা, নিমেষে রাঙা হয়ে গেল। আর সেই রক্তের সঙ্গে চোখের কোটর থেকে ছিটকে মাটিতে পড়ে গেল নীলা, রক্তমুখী নীলা। পাগলের মতো এই মিস্টার সেন নীলাটা মাটি থেকে কুড়িয়ে দিলেন। রক্তমুখী নীলা, রক্তমুখী নীলা, আমার রক্তমুখী নীলা। বাড়িতে ফিরে এসে একটা সিগারেট ধরিয়ে তাতে মৃদু মৃদু টান দিতে দিতে কিরিটি বলল, সুব্রত, প্রথমে চিঠির সাংকেতিক অর্থটা আমি সত্যি বুঝতে পারিনি। পরে তোর মুখে মিস্টার সেনের পুরো কাহিনী শুনে বুঝলাম BY স্ট্যান্ডস ফর বম্বে, আর মানে রুস্তমজির নামের প্রথম অক্ষর। আচ্ছা, তখনই ওর কাছে পুরো ব্যাপারটা খুব সোজা হয়ে গেল। তাই বলেছিলাম বম্বে যাব, কেননা শুনেছিলাম তোর মুখে যে রুস্তম যে বম্বেতেই থাকেন। তারপর ফোনে যে শুনলাম যে মিস্টার সেনের পার্সি বন্ধু এখন এখানেই আছেন কলকাতায়, তখন বম্বে যাওয়ার তো আর কোনো প্রয়োজনই থাকলো না। আচ্ছা, একটা কথা কিরিটি, নীলাটা যে রুস্তমজির সঙ্গেই আছে এটা কেমন করে বুঝলি? এ তো খুব সোজা। সুব্রত, তুই তো জানিস না, কোনো পাথর যখন মানুষ ব্যবহার করে সেটা নিয়ম হচ্ছে যে দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চাই, নইলে নাকি মানে সকলের ধারণা যে পাথরের কোনো উপকারই পাওয়া যায় না। রক্তমুখী নীলাটা যখন রুস্তমজি চুরি করেছেন, তখন যাতে সেটা থেকে উপকার পান অবভিয়াসলি সেই চেষ্টাই করবেন, এবং তা করতে হলে গায়ের চামড়ার সঙ্গে সেটাকে লাগিয়ে রাখতেই হবে। সেভাবে রাখতে হলে তাতে একটা আংটি কিংবা তাগার সঙ্গে পাথরটাকে এনগ্রেভ করে রাখতে হয়। তাতে তো ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে ওর পক্ষে সবচাইতে ভালো আর সহজ উপায় ছিল নীলাটা তার পাথরের চোখের তলায় রাখা, এবং সেটা করতে পারলে আসলে কারো চোখে পড়বার কোনো সম্ভাবনাই নেই, কাজও হবে, করলেনও তাই। দোষীর মন কিনা
তাই এর উপরেও একটা কালো চশমা ব্যবহার করতে শুরু করলেন রুস্তমজি। রুস্তমজির হাতে কোনো আংটি নেই সেটা দেখা এবং তার চোখে গগলস, এই দুটোই আমার একসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলো। তার চোখের অসুখের সময় আর নীলাটা চুরি যাওয়ার সময়টা মিলিয়ে দেখ, একটা চমৎকার মিল আছে না? আমার সমস্ত সন্দেহ মিটে গেল। আর বলতে পারিস অনুমানের উপর ভিত্তি করেই একদম স্ট্রেট রুস্তমজি মেয়েটাকে অ্যাটাক করল। বাবা ফোন করছে, কে দেখতো? হ্যালো, সুব্রত বাবু, হ্যাঁ বলুন। আমি শৈলেশ্বর সেন। শুনুন, আপনার আর মিস্টার রায়ের নামে 5,000 করে 10,000 টাকার চেক পাঠালাম আমার সেক্রেটারির হাত দিয়ে। অনুগ্রহ করে ওই সামান্য টাকাটা গ্রহণ করে আমাকে বাধিত করবেন। আপনাদের উপকার আমি জীবনে বুঝতে পারবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার সেন, থ্যাংক ইউ। ফোনটা রেখে এ ঘরে এসে দেখি সোফার উপরে হেলান দিয়ে ইতিমধ্যে কিরিটি কখন একসময় ঘুমিয়েই পড়েছে। নীলা উদ্ধার হলো অবশেষে। নীলার উধাও হয়ে যাওয়া আর আবার ফিরে পাওয়ার এই নাটকীয় ঘটনাবর্তে যারা রহস্য রোমাঞ্চের জাল বুনতে আমার সঙ্গে ছিলেন তাদের একটু পরিচয় করিয়ে দিই। সুব্রত সৌমিত্র বসু, বৃদ্ধ ফকির রবীন সেনগুপ্ত, জীবনবাবু দেবাশিস ঘোষ, মিস্টার রুস্তমজি মেহতা মনু মুখোপাধ্যায়। আর আমি যে রোলটা করলাম তার এখনো কত ফ্যান ভাবা যায়। কিরিটি রায়। বিজিএম আর এসএফএক্স এর জম্পেশ ব্লেন্ডিং এ জমজমাট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত।